নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের এই প্ল্যাটফর্মে আজকের আলোচনার বিষয় ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের বা জনপ্রশাসনের যারা রয়েছি, আমরা জানি যে ক্লাসিক্যাল থিওরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্লাসিক্যাল থিওরি কতটা গুরুত্বপূর্ণ, বা যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী বা অধ্যাপক বা যে সমস্ত গবেষক বন্ধুরা রয়েছেন, তারা জানেন যে আমাদের জনপ্রশাসনের ক্ষেত্রে এই ক্লাসিক্যাল থিওরি কতটা গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা। আজকের আমাদের এই আলোচনার মুখ্য আলোচক ডক্টর অনিল কুমার বিশ্বাস, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ বর্ধমান। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে আবারও উপস্থিত হওয়ার জন্য এবং অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি স্যারকে অনুরোধ জানাবো আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। প্রথমেই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেককে, কারণ আমার ভীষণ ভালো লাগে এই জন্য এটা দেখে যে খুব একটা ক্রাইসিস পিরিয়ডে প্রকাশ অ্যান্ড হিজ কোম্পানি, আমি প্রকাশ অ্যান্ড হিজ কোম্পানি বলছি, তারা কয়েকজন মিলে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তুলেছিল। খুব ক্রাইসিস পিরিয়ড বলতে আমি প্যান্ডেমিক সময়ের কথা বলছি। দিয়ে ভেবেছিলাম হয়তো যে কি বলবো, যে কোভিড থেকে আমরা অনেকটা কোভিড পিরিয়ডটা কাটিয়ে উঠতে পেরেছি, তাহলে হয়তো প্রকাশদেরও উদ্যোগ হয়তো এখানটায় থেমে যাবে। কিন্তু খুব ভালো লাগে যে আজও প্রকাশরা একই রকম ভাবে মানে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্য প্রত্যেকেই মিলে এই প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং জানি না যে এ থেকে কেউ সুফল কতটা পাচ্ছে বা না পাচ্ছে, কিন্তু আমার মনে হয় নিঃস্বার্থভাবে এই রকম একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে মাঝে মাঝে আমিও আসার সুযোগ পাই এখানে, একটুকুন সকলের সঙ্গে আমার চিন্তা ভাবনা শেয়ার করার সুযোগ করে দেয় রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র। যেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। দিয়ে যে বিষয়টা নিয়ে যারা লাইভে রয়েছেন, যারা দেখছো বা দেখছেন, বলছি যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট। তো হয় মানে আমরা প্রত্যেকে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের না হয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হলেও আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে থাকি। তো সেখানটায় কিছু তাত্ত্বিক কতগুলো জায়গা রয়েছে, কতগুলো তাত্ত্বিক বিষয় রয়েছে, তার মধ্যে ক্লাসিক্যাল থিওরি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে অর্গানাইজেশনের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে অনেকটাই যে এটা এই যে হয়তো এখন মনে হতে পারে যে আজকের দিনে এর রেলিভেন্স আদৌ আছে কিনা। তো আমি এই জায়গাগুলো খুব তো ডিটেলসে আলোচনা করার পরিসর এখানে থাকে না, যেহেতু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা আমাদের আলোচনাটাকে বেঁধে রাখতে চাই। তো আমি এভাবে আলোচনা করার চেষ্টা করব যে ক্লাসিক্যাল থিওরির যে অর্গানাইজেশনের ক্ষেত্রে ক্লাসিক্যাল থিওরি গড়েই বা কেন উঠলো, বা ক্লাসিক্যাল থিওরির যে উপযোগিতাটা কিভাবে অর্গানাইজেশনের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সহায়তা করেছে। আরেকটা যেটা হচ্ছে যে আজও কি এর কোনো আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা। মনেই হতে পারে যে আজকের আমাদের এই অত্যাধুনিক সময়ে যে সেই ক্লাসিক্যাল থিওরি কতটা অ্যাপ্লিকেবল। তো সেই জায়গা থেকে আমি খুব যেটা বলছিলাম যে খুব ডিটেলসে যাওয়া হয়তো সম্ভব হবে না, আমি কিছু আউটলাইন দেওয়ার চেষ্টা করব। যে আউটলাইন গুলো থেকে আমি চাইবো যে পরে যখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব, সেখানে সেই জায়গাগুলোকে আরো বিস্তারিত আলোচনা করে যাব।
ক্লাসিক্যাল থিওরি যখন আমরা বলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যাই বলি না কেন, যখন আমরা ক্লাসিক্যাল থিওরি অফ অর্গানাইজেশন, ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট বিভিন্ন নামে, ক্লাসিক্যাল স্ট্রাকচারাল থিওরি অফ ম্যানেজমেন্ট বিভিন্ন নামেই এটা পরিচিত। তো এই থিওরিতে গ্রুপ অফ কি বলবো, গ্রুপ অফ সায়েন্টিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্টিস্ট, তারা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন, তারা একটা যে গত শতাব্দীর গোড়ার দিকে বিশেষ করে একটা বিরাট অংশের আহ, আহ, কি বলবো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্টিস্ট তারা চেষ্টা করেছেন এবং গভীর গবেষণা করেছেন যে কিভাবে আমরা হচ্ছে এই অর্গানাইজেশনে যে একটা কমন প্রিন্সিপাল গড়ে তোলা যায়। তো এবার এই যে এই কমন প্রিন্সিপাল গড়ে তোলার যে ব্যাপারটা, এইখানটায় আমরা বলতে গেলেই মানে এইখানটায় আহ, আমার মনে হয় এই জায়গাটা একটুক্ষণ আগে স্মরণ করে নেওয়া উচিত যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে উৎপাদনের ক্ষেত্রে যে বিপুল পরিমাণ উৎপাদনের যে অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানটায় এই এই বিষয়গুলোকে ধরেই এক ধরনের নতুন ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম, এক নতুন ধরনের পরিচালনা পদ্ধতি কিন্তু আমাদের প্রয়োজন হয়, যেখানে ম্যানেজেরিয়াল যে স্ট্রাকচার এবং হচ্ছে অন্যান্য যারা রয়েছে মানে যারা একটা অর্গানাইজেশনে থাকে, যে সাবঅর্ডিনেট যদি আমরা বলি, তো সেই জায়গাগুলোর মধ্যে একটা সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায়, সেই জন্য আহ, এই ক্লাসিক্যাল থিওরিস্টরা কিন্তু হচ্ছে তারা হচ্ছে কিছু তাদের প্রিন্সিপালের কথা বলেছে এখানে। আহ, বলা আমরা এইভাবে বলি যে আমরা ক্লাসিক্যাল থিওরি নিয়ে যখন আমরা কথা বলি, ক্লাসিক্যাল থিওরি নিয়ে আলোচনা করলে আমরা আমরা ফ্রেডারিক টেইলর থেকেই শুরু করি। মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিও কিন্তু ক্লাসিক্যাল থিওরিরই অংশ। এবং সায়েন্টিফিক ম্যানেজমেন্টে যেমন আমরা যদি ফ্রেডারিক টেইলরের কথা আমরা দেখি, ফ্রেডারিক টেইলর যেটা করতে চেয়েছিলেন, তিনি কিছু কমন প্রিন্সিপাল গড়ে তুলতে চেয়েছিলেন, যে প্রিন্সিপাল গুলোর মধ্য দিয়ে মানে কি বলবো মানে যে কিভাবে ম্যানেজমেন্টে মানে 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 কি বলবো মানে উৎপাদনের পরিমাণও বাড়বে, এবং হচ্ছে যে ম্যানেজেরিয়াল সিস্টেমের সঙ্গে সাবঅর্ডিনেটের যে সম্পর্ক বজায় রাখার যে জায়গাটা, সেটা নিয়ে তার যে বক্তব্যগুলো, সেই জায়গাগুলোতে আমি জাস্ট কিছু দু একটা জায়গা যেগুলো কমন কিছু প্রিন্সিপালের কথা বলেছিলেন, যদিও আমরা এইগুলো আমরা আন্ডার গ্রাজুয়েশনে পড়ে থাকি, পোস্ট গ্রাজুয়েশনে পড়ে থাকি, তবু আমি বলি যে যে কমন যে জায়গাটা তৈরি করতে চাইছিলেন যে এই প্রিন্সিপাল গুলোর মধ্যে, যেমন হচ্ছে আহ টেইলর হচ্ছে যেমন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক মেথডের কথা বলছিলেন, যে কিভাবে একটা অর্গানাইজেশনে যদি আমরা কি বলবো ঠিক ঠিক কাজ পেতে পারি, হুম, আহ, মানে কি বলবো উৎপাদন আমরা যদি ঠিকঠাক পেতে পারি, তাহলে সেখানটায় হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়ার্ক মেথডের কথা উনি বলছেন, যেখানে অনেক কিছু পদ্ধতির কথা উনি বলেছিলেন, ওয়ার্কিং কন্ডিশন, ডেইলি টাস্কের কথা বলেছেন। আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না, পরে আলোচনায় এলে সেগুলো ডিটেলসে যাওয়া যাবে। টোটাল কোয়ান্টাম অফ ওয়ার্কস এর কথা বলেছেন। তারপরে যেটা হচ্ছে পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে উনি কিন্তু একটা সায়েন্টিফিক সিলেকশনের কথা, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ওই যেটা আমরা রেলিভেন্স এর কথা বলছি, আজও আমরা দেখতে পারি যে যদি আমরা কি বলবো মানে নির্বাচন না করি ওয়ার্কার্স, হ্যাঁ, তো ওই নির্বাচনের ব্যাপারটাও কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যে যেখানটায় হচ্ছে যে কি বলবো মানে যে সঠিক নির্বাচন কিন্তু হচ্ছে অর্গানাইজেশনের উৎপাদনের ক্ষেত্রে আহ, আহ, কি বলবো মানে সফলতার একটি বড় মাপকাঠি হিসেবে ভূমিকা পালন করে। নেক্সট উনি আরেকটা যেটা হচ্ছে তার কমন প্রিন্সিপাল ছিল, আমি
সব যে কিছু মানে জাস্ট খালি একটু ছুঁয়ে যাওয়ার মতো করে আমি বলার চেষ্টা করছি যে ইকুয়াল ডিভিশন অফ ওয়ার্ক বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স, মানে হচ্ছে যে কাজেরও হচ্ছে মানে লোড ডিস্ট্রিবিউশন, ম্যানেজার কে কতটা করবে, ওয়ার্কার্সরা কতটা কাজ করবে, তার একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়ার কথাও তিনি বলছেন। আমি এই জন্যই বলছি যে এগুলো যে পরে আমরা দেখবো যে আমি অন্যান্যদের কথাও যখন বলবো দেখবো যে সবাই কিন্তু কোনো একটা জায়গাতে আমার মনে হচ্ছে যে সবাই একই রকম ভাবে মানে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টটাকে শক্ত, মানে মোট কথা হচ্ছে যে একটা রিলেশনশিপ ওয়ার্কার্স এবং হচ্ছে কি বলবো ম্যানেজেরিয়াল যারা পদে যারা থাকেন আর কি, কর্তৃত্বে যারা থাকেন, তাদের মধ্যে একটা গুড রিলেশনশিপ গড়ে তোলার উপরে কিন্তু আমরা বারবার দেখছি জোর দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকে। এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে করছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু হচ্ছে যে আমার হচ্ছে কারখানা বলি বা হচ্ছে আমার যেখানে খুব ইন্টারেস্টিংলি পরে আমরা যখন ফয়েলের কথা বলবো, ফয়েল কিন্তু বলছেন যে প্রাইভেট এবং পাবলিক এই দুটো অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্সিয়েটও করছেন না, মানে দুটোকে পার্থক্য করছেন না। আবার দেখা যাচ্ছে যে এই সরকারি প্রতিষ্ঠান এবং হচ্ছে কি বলবো, মানে সরকারি প্রতিষ্ঠান বলতে আমি যেটা বলছি যে অফিস যে প্রতিষ্ঠানগুলো আর কি, যে অর্গানাইজেশন, সেই অফিসিয়াল অর্গানাইজেশন গুলো মানে ওই সঙ্গে যেমন লাইন অ্যান্ড স্টাফ এগুলো পরে আমি আসি, তো সেই জায়গাগুলোর সঙ্গেও কিন্তু আবার একটা কারখানা বা একটা কলকারখানার যে ম্যানেজারিয়াল যে সিস্টেম বা একটা বিজনেস প্রতিষ্ঠানের যে ম্যানেজারিয়াল সিস্টেম বা তার যে ম্যানেজমেন্টের যে অবস্থা, সেটাকে কিন্তু একসঙ্গে একই মাপকাঠিতে কিছু কমন বৈশিষ্ট্যকে বা কমন প্রিন্সিপালকে গড়ে তোলার জন্য এরা কিন্তু চেষ্টা করছে। যার ফলে দেখা যাচ্ছে যে এই যেটা আমরা ইকুয়াল ডিভিশন অফ ওয়ার্ক বিটুইন ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার্স এর পরে আরেকটা যেটা বলছেন মিউচুয়াল কোলাবোরেশনের কথা বলছেন। এবার মানে কাদের মতো মিউচুয়াল কোলাবোরেশন, এই কোলাবোরেশনটাও কিন্তু উনি যেটা বলছেন মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক বলে পরিচিত ফ্রেডরিক টেইলর, তিনি বলছেন যে মিউচুয়াল কোলাবোরেশন থাকা দরকার ওয়ার্কার্স এবং হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে। এই কর্ডিয়াল রিলেশনশিপ মানে বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ যেভাবেই দেখি না কেন, এই সম্পর্কটা মানে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে আমরা কিন্তু যদিও সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বিভিন্নভাবে সমালোচিত হয়েছে, পরবর্তী সময়ে আমরা হিউম্যান মানে রিলেশন থিওরির প্রবক্তাদের মুখ থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি সমালোচিত হয়েছে, কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে যে ওরাও কিন্তু হচ্ছে যে হয়তো অন্য একটা জায়গাকে মানে ইমোশন বা মানুষের সাইকোলজিক্যাল ইস্যুগুলোকে ইম্পর্টেন্স দিতে চাইছেন, ইনি সাইকোলজিক্যাল ইস্যুগুলোকে ইম্পর্টেন্স না দিয়ে কিন্তু একটা জায়গায় ইনিও যেটা বলতে চাইছেন, ফ্রেডরিক টেইলর যেটা বলতে চাইছে যে একটা কোঅপারেশন ভীষণভাবে দরকার। সেই কোঅপারেশনটা কাদের মধ্যে থাকবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে দ্যাট মিনস কর্তৃত্ব, যারা কর্তৃত্বে থাকবেন অর্গানাইজেশনে, এবং যারা সাবঅর্ডিনেট হিসাবে থাকবেন, যারা হচ্ছে কাজের সঙ্গে যুক্ত থাকবে। তো আমি কিছু কিছু মানে সব ডিটেলস বলতে গেলে যেটা বলছি যে সময়ের একটা বড় একটা সময় সমস্যা থেকে যাবে, সেই জন্য আমি কিছু কিছু জায়গায় এই চারটা কিন্তু বেসিক প্রিন্সিপালকে কিন্তু ফ্রেডরিক টেইলর কিন্তু আইডেন্টিফাই করেছিলেন যে এই জায়গাগুলো করা দরকার, যদি করা যায় তাহলে একটা অর্গানাইজেশন এর ম্যানেজমেন্ট সেটা কিন্তু অনেক সঠিকভাবে পরিচালিত হতে পারে। এরপরে আরো অনেক কিছু উনি সায়েন্সের উপরে বেশি জোর দিয়েছেন, মানে থাম্ব মানে থাম্বের উপরে বেশি, থাম্ব দ্যাট মিনস হচ্ছে রুল অফ কি বলবো মানে বৃদ্ধাঙ্গুল যেটা বলা হয়, তারকে ডিসকার্ড করেছেন। হারমোনির উপর দ্যাট মিনস ঐক্যতার উপরে জোর দিয়েছেন, কোঅপারেশনের উপরে জোর দিয়েছেন। হ্যাঁ, তারপরে এরকম এরকম অনেকগুলো জায়গা রয়েছে যে যে বিষয়গুলো আলটিমেটলি চারটা প্রিন্সিপালকে দিয়ে সেই জায়গাগুলোকে ডেভেলপ করতে চেয়েছেন। এবার আমরা ফ্রেডরিক টেইলরের পরে আমরা যদি চলে আসি, যেমন ফ্রেডরিক টেইলরকে বলা হয় হচ্ছে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক তেমনি হেনরি ফয়েল বলে একজন ক্লাসিক্যাল থিওরিস্ট রয়েছেন ম্যানেজমেন্টের, ওনাকে বলা হয় আবার হচ্ছে ফাদার অফ ম্যানেজমেন্ট প্রসেস স্কুল, ফাদার অফ
ম্যানেজমেন্ট প্রসেস। এবার এইখানটা একটু বলি যে এই ক্লাসিক্যাল থিওরিস্টদের এখানে যে ফ্রেডরিক টেইলরকে মানে রেখে মানে একটা দিকে রেখে আরেকটা গ্রুপ রয়েছে, যে গ্রুপের মধ্যে রয়েছে হেনরি ফয়েল, লুথার গালিক, আহ, তারপর হচ্ছে এলএফ আরউইক রয়েছেন, জেটে মুনে রয়েছেন, রেলি রয়েছেন, এসি রেলি রয়েছেন, ফলেট রয়েছেন, মেরি পার্কার ফলেট। হ্যাঁ, এরা এরা আবার হচ্ছে আহ, এর প্রত্যেকেই কিন্তু ক্লাসিক্যাল থিওরিস্ট এবং খুব ইন্টারেস্টিং। যারা প্রত্যেকেই তারা তাদের কাজের মধ্যে দিয়ে বা তাদের ভাবনার মধ্য দিয়ে, তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে এমন একটা জায়গা তৈরি করতে চাইছেন, দ্যাট মিনস হচ্ছে আমার একটা কমন একটা কি বলবো আহ, আহ, মানে সিদ্ধান্তে যেতে চাইছেন, কমন কিছু বৈশিষ্ট্য বা প্রিন্সিপাল গড়ে তুলতে চাইছেন প্রত্যেকেই, যার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে যে অর্গানাইজেশনের সঠিকভাবে হচ্ছে আহ, কাজ করবে বা সঠিকভাবে আমরা হচ্ছে একটা ওই যেটা বললাম যে রিলেশনশিপ, মেনলি হচ্ছে রিলেশনশিপের জায়গাটা, যে ওয়ার্কার্স এবং হচ্ছে সাবঅর্ডিনেট এবং যেটা হচ্ছে ম্যানেজার, তাদের মানে ম্যানেজারিয়াল যারা পদে রয়েছেন তাদের মধ্যে একটা গুডস রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করেছে। এবার এই যে যেটা হচ্ছে যে এই প্রত্যেকেরই এম, মানে আমি মানে এই যে যাদের কথা বললাম ফ্রম মানে হ্যান্ডি ফয়েল টু মেরি পার্কার ফলেট, এবং আগে আমি ইয়ের কথা বললাম, ফ্যাব্রিক টেলারের কথা বললাম, প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য একটা যে কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল গড়ে তোলা অর্গানাইজেশন, কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা হচ্ছে যে যে কোনো অর্গানাইজেশনেই এই কমন কিছু নীতি যেন থাকে, যে নীতিগুলোকে মেনে ধরে সেই অর্গানাইজেশন গুলো চলে। কেন চলবে? কারণ হচ্ছে তাহলে যেটা হচ্ছে যেমন একসঙ্গে উৎপাদনও আমার বৃদ্ধি পাবে, যদি উৎপাদন প্রতিষ্ঠান হয় তাহলে উৎপাদনের প্রশ্ন আসছে, আর যদি অন্য অর্গানাইজেশন হয়, যেমন যেটা বললাম যে এমনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি যে প্রতিষ্ঠান যেখানে কারখানা নয়, মানে প্রোডাক্টিভ, আমি বলতে এটা বলছি যে কিছু প্রোডাক্টিভ অর্গানাইজেশন দেখবেন যেখানে আমরা সরাসরি উৎপাদন দেখতে পারি, আবার কিছু রয়েছে যেখানে সরাসরি আমরা উৎপাদন দেখতে পারি না, সরকারি অফিস রয়েছে সেখানটায়ও, বা বেসরকারি অফিস হতে পারে, সেখানটায়ও যেন কমন কিছু নীতিকে মেনে চলা যায়, সেই জায়গাটার উপরে এরা জোর দিয়েছে। এবার এইখানটায় আমরা একটা ভীষণভাবে, মানে আমরা যদি হেনরি ফয়েলকেই লক্ষ্য করে বলি, আহ, ওনাকে যদি ধরে আমরা এগোতে চাই তাহলে দেখতে পারি হেনরি ফয়েলের একটা বিখ্যাত কাজ, মানে আহ, যেটা হচ্ছে মানে উনি লিখেছিলেন জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, 1916-এ প্রকাশিত হয়, 1916 সনে প্রকাশিত হয়। এছাড়া আরো থিওরি অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ম্যানেজমেন্ট, থিওরি অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ম্যানেজমেন্ট বলে একটা কাজ আছে। তো এই যে এইগুলোর মধ্যেও উনি যে কিছু জিনিসকে মানে আইডেন্টিফাই করেছেন, যে জায়গাগুলোকে, মানে ওনার বক্তব্য ছিল যে যে জায়গাগুলোকে ইম্পর্টেন্স দেওয়া দরকার সেখানটা হচ্ছে একটা অর্গানাইজেশন প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, একসঙ্গে পিওসিসি। হ্যাঁ, তো এই যে তার মানে হচ্ছে যে উনিও যেটা চেয়েছিলেন যে একটা অর্গানাইজেশনের মানে কি বলবো, মানে যে কাজের যে পদ্ধতি বা কাজের যে আহ, যে কাজটা, সেটাকে উনি 6টা ধাপে ভাগ করে দেখার চেষ্টা করেছেন। যদি মানে ভাগ করে আমরা দেখি, কিছু তিনি বলছেন যে একটা অর্গানাইজেশন কি কি জায়গা থাকতে পারে, টেকনিক্যাল একটা পার্ট থাকতে পারে, কমার্শিয়াল একটা পার্ট থাকতে পারে, ফাইন্যান্সিয়াল একটা পার্ট থাকতে পারে, সিকিউরিটি পার্ট থাকতে পারে, অ্যাকাউন্টিং পার্ট থাকতে পারে, অ্যান্ড হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট থাকতে পারে, যে কোনো অর্গানাইজেশন এই জায়গাগুলো। এবং খুব বলছে যে বর্তমান সময়েও যদি আমরা অর্গানাইজেশনে দেখি, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা দেখলে কিন্তু এই জায়গাগুলো আমরা দেখতে পাই, যে একটা টেকনিক্যাল অংশ থাকে, আর কমার্শিয়াল অংশ থাকবে, ফাইন্যান্সিয়াল একটা অংশ থাকবে, সিকিউরিটির ইস্যু থাকবে, অ্যাকাউন্টিং ইস্যু থাকবে, এবং হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থাকবে। এটা যে কোনো অর্গানাইজেশন এই জায়গাগুলো থাকবে। এই যে বেসিক কিছু প্রিন্সিপাল গড়ে তোলা, এবং যেটা বলছি, যেটা আমি বলে শুরু করেছিলাম, যে এটা এই জন্যই করা হচ্ছিল যে যখন শিল্প বিপ্লবের একটা চরম পর্যায়ের
যখন এসে পৌঁছেছে, যেখানে উৎপাদনের ক্ষেত্রে প্রচুর কি বলবো চাহিদা রয়েছে, বাজারে প্রচুর উৎপাদন হচ্ছে, প্রচুর যে এবং এক ধরনের কি বলবো শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে একটা হচ্ছে নতুন ধরনের জাগরণ হিসেবে, যার ফলে নতুন ধরনের একটা ম্যানেজারিয়াল শ্রেণীও গড়ে উঠেছে। এবং সেই জায়গাটায় এই ম্যানেজারিয়াল শ্রেণীর সঙ্গে যে লেবার শ্রেণী রয়েছে তাদের মধ্যে যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটাকে কিভাবে আমরা মানে স্মুথলি ডিল করতে পারি, এবং যার রিফ্লেকশন, এই জন্যই আমাদের স্মুথলি ডিল করা দরকার, যে যার রিফ্লেকশন কিন্তু উৎপাদনের ক্ষেত্রে গিয়ে পড়ছে। সেটা মানে ইট মে বি ইন কি বলবো প্রোডাক্টিভ অর্গানাইজেশন, দ্যাট মিনস এনি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, it same time it is applicable in a office, গভর্নমেন্ট অফিস or প্রাইভেট অফিস। তো এই যে এই জায়গাগুলোকে উনি ইম্পর্টেন্ট, এবং অনেকগুলো অনেকগুলো প্রিন্সিপালের কথা বলেছেন, মানে উনি ওনার মতো করে যে এইগুলো যে ডিভিশন অফ ওয়ার্ক, আমরা অলরেডি ফ্যাডরিক টেইলর যখন কথা বললাম সেখানে আমরা ডিভিশন অফ ওয়ার্কের জায়গা দিচ্ছি। অথরিটির কথা উনি বলছেন, ডিসিপ্লিনের কথা বলছেন, ইউনিটি অফ কমান্ডের কথা বলেছেন, ইউনিটি অফ ডিরেকশনের কথা বলেছেন, সাবঅর্ডিনেশনের কথা বলেছেন, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট, এইটা একটা পয়েন্টের কথা বলছেন। রেমুনারেশনের উপরে ইম্পর্টেন্স দেওয়ার কথা বলছেন। কাদের রেমুনারেশন? পার্সোনাল যারা যারা কাজ করবেন তাদের রেমুনারেশন অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যুস। তারপরে হচ্ছে সেন্ট্রালাইজেশনের কথা বলছেন অর্গানাইজেশনে, এরকম স্কেলার চেনের কথা বলছেন, ওয়ার্ডারের কথা বলছেন, ইকুইটি, এভাবে 14খানা ইস্যুর কথা কিন্তু হচ্ছে বা প্রিন্সিপালের কথা উনি বলছেন যেগুলো অর্গানাইজেশনে থাকা দরকার, তাহলে সেই অর্গানাইজেশন ওই যেটা বললাম যে সমস্ত কিছুর মধ্যে একটা সঠিক বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই অর্গানাইজেশন স্মুথ রানিং হবে। এবার এই জায়গা থেকে এখানে খুব ইন্টারেস্টিংলি, মানে আমরা এখানটায় এই যে এত ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে, এখানটায় স্কেলার চেনের কথা বলা হচ্ছে, এখানে কোঅর্ডিনেশনের কথা বলেছে, এর মধ্যে ফর ইমার্জেন্সি উনি আরেকটা খুব মানে নতুন জায়গা, যেটা আমাদের হতেই পারে অনেক সময় আমরা অফিসেও কাজ করতে গিয়ে দেখি যে অ্যাজ ইউজুয়াল জেনারেলি যেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে একটা লাল ফিতের বাঁধন বলে একটা ব্যাপার থাকে আর কি, যেটা অনেকটা হায়ারকির ফলে তৈরি হয়, মানে যে ক্রমোচ্চ স্তরবিন্যাস। মানে সে হচ্ছে যে আমি ইচ্ছা করলেই যে আমার একটা কোনো কাজে হয়তো সই প্রয়োজন হবে, হয়তো দেখা গেল যে মানে সচিবের, কোনো একটা দপ্তরের সচিবের, আমার যদি সচিব যতই পরিচিত হোক আমি কিন্তু সচিবের কাছে সরাসরি আমি সই করিয়ে নিতে পারি না, প্রশাসন সেটা সেই সায় দেয়। তাহলে সেক্ষেত্রে কতগুলো ধাপ আর কি, যে আমার নির্দিষ্ট একটা লিমিট, আমি কতটা যাবো নির্দিষ্ট জায়গা অব্দি গিয়ে আমার ফাইলটা আমি পৌঁছে দিতে পারি, সেখান থেকে তারপরে ধাপ সেভাবে গিয়ে আবার ঠিক ব্যাক যখন আসে ঠিক সেইভাবেই তৈরি হয়ে আছে। এই ক্রমোচ্চ স্তর বিন্যাসের ফলে যেটা হয় যে প্রশাসনে একটা স্বচ্ছতা এবং প্রশাসনের মানে নির্ভুল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জনপ্রশাসনে কিন্তু এই ব্যবস্থাগুলোকে রাখা হয়েছে। এবার এখানটায় হতেই পারে যে এমন একটা অবস্থা হতে পারে যেখানটায় হচ্ছে কি বলবো যে যে ইমার্জেন্সি সিচুয়েশন, তো তখন কি হবে, যে আমি তো এতটা যদি আমি করে যাই তাহলে সেক্ষেত্রে তো প্রচুর সময় অপচয় যায়। এখানটায় ফয়েল কিন্তু একটা সুন্দর একটা মানে টার্মিনোলজি উনি ইউজ করেছেন, শুধু টার্মিনোলজি বলুন, একটা ধারণার উনি এখানটি ইউজ করেছেন, যেটাকে গ্যাং প্ল্যাঙ্ক কনসেপ্ট বলা হয়। গ্যাং প্ল্যাঙ্ক কনসেপ্ট, যে এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু আমি ওই মানে কি স্কেলার চেনকে ব্রেক করে মানে ওই যে হায়ারকিকে ব্রেক করে আমি কাজ করতে পারি। ইট ইজ অনলি ফর ইমার্জেন্সি সিচুয়েশন, সেটা আমরা অনেক সময় দেখি যে এইগুলো হতে পারে। তো এইভাবে উনি একটা জায়গায় কিন্তু তার ধারণাকে তার ধারণার উপর তিনি তিনি কিছু প্রিন্সিপালকে গড়ে তুলেছেন অর্গানাইজেশনের সাফল্যের জন্য। এরপরে হচ্ছে আমি যাদের কথা ফয়েলের পরে আরো যাদের কন্ট্রিবিউশন রয়েছে ক্লাসিক্যাল থিওরিতে, মানে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ক্লাসিক্যালি যারা কথা বলেছেন তাদের মধ্যে আমরা মুনি অ্যান্ড রিলের কথা বলতে পারি। এরা যেটা হচ্ছে এদের যেটা একটা বই রয়েছে যে অনওয়ার্ড ইন্ডাস্ট্রি,
এখানটায় যেটা বলছেন বিশেষ করে বেশি জোর দিয়েছেন এরা দুজন, সেটা হচ্ছে সুপেরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ। সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশন প্রত্যেকেরই আমরা মানে ফেডেরিক টেলর্স এর কথা বললাম যেমন, তো তার নির্দিষ্ট কিছু স্পেসিফিক জায়গায় উনি বললাম যে জায়গাগুলো গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনি হ্যান্ডি ফয়েলের তার মতো করে তিনি কিছু জায়গা রয়েছে যেখানে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরা মুনিয়ান রেলি এরা হচ্ছে গুরুত্ব দিচ্ছেন যে সুপিরিয়র এবং সাবঅর্ডিনেট যে রিলেশনশিপ, এবার সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে ওই হায়ারকিক্যাল অর্ডার মেনে চলবে, এবং ইনি কিন্তু স্কেলার প্রিন্সিপালের কথা বলছেন, যেটা হচ্ছে যে আমরা পরে যখন মানে আমরা ইয়ের কথা বলবো, মানে কি বলবো, আড়ুইকের কথা বলবো, তখন আমরা দেখবো, গুলিকের কথা বলবো, তখন আমরা দেখবো যে তারাও কিন্তু হচ্ছে স্কেলার প্রিন্সিপালের কথা বলে, স্কেলার চেইনের কথা বলে কেউ, মানে এইটা মানে অর্গানাইজেশন দেখি, তখন কিন্তু একটা অর্গানাইজেশন একটা হচ্ছে একটা চেইন হিসেবে কাজ করে। একটা চেইনের যদি কোথাও মানে আমরা যদি যে কোনো মানে বোঝার চেষ্টা করি, আমি ধরে নিলাম যে শিক্ষা দপ্তরকেও যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একদম যদি উচ্চ স্তরে যাই, আমরা ধরে নিলাম রাজ্যেরই যদি শিক্ষা দপ্তরের কে দেখার চেষ্টা করি যদি স্ট্রাকচারটা, তাহলে কি থাকে যে সবার উপরে থাকে দুটো জায়গা থাকে। একটা থাকে হচ্ছে যে কিছু নির্বাচিত নির্বাচিত জন থাকেন, ব্যক্তি থাকেন, পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে যে কিছু হচ্ছে পরীক্ষার মধ্য দিয়ে মনোনীত, মানে নট মনোনীত, আমি বলছি যে যারা হচ্ছে নিয়োজিত ব্যক্তিদের একটা থাকে, মানে সচিবের একটা দিক থেকে সচিবালয় থাকে, তাদের মধ্যে আবার ডাইরেক্টরেট থাকে। এদিকে তো এই যে সচিবালয়, ডাইরেক্টরেট, এইগুলো আস্তে আস্তে যত উপরে যাওয়া যাচ্ছে তত হচ্ছে আহ কর্তৃপক্ষের নাম্বার অফ, কি বলবো, কর্তৃপক্ষ কমছে কিন্তু দায়িত্ব তার বেড়ে যাচ্ছে, যত নিচের দিকে আসা যাচ্ছে তত কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এইভাবে আস্তে 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 ধরে নেওয়া যায় যে একটা অফিসে কি হচ্ছে যে একদম সর্বোচ্চ স্তরে একজন সেক্রেটারি থেকে শুরু করে যদি আমরা একদম মানে আসতে থাকি শেষের দিকে একজন পিয়ন অব্দি, একজন সুইপার অব্দি, আমরা যদি আমরা একটা দেখি যে পুরোটা একটা চেন হিসেবে কাজ করে, এবং এই চেনটা যদি কোথাও কি বলবো মানে ডিস্টারবেন্স হয় বা কোথাও যদি একটা জায়গায় সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু মানে সিস্টেমেটিক কালি সেই অর্গানাইজেশনটা হচ্ছে রান করতে পারে না। তো এই জন্য হচ্ছে সিস্টেমেটিক ওই সাইন্টিফিক ম্যানেজমেন্ট, সব যেটা আমরা বলেছিলাম সাইন্টিফিক ম্যানেজমেন্ট সিস্টেমেটিক ম্যানেজমেন্টের কথা বলে, মানে সিস্টেমেটিক ওয়েতে, এবং এর প্রত্যেকে সিস্টেমেটিক ওয়ের কথাই বলছে। তো এইখানটায় হচ্ছে যে এই হায়ারকি বা এই চেনের যে ব্যাপারটা, এই ইয়েটা রয়েছে যে তাতে যেটা হয় যে আমরা মানে এইটা এই চেনটা পুরোটাই হচ্ছে একটা একদম গ্রাসরুট লেভেল থেকে একদম টপ লেভেল অব্দি একটা ইউনিট হিসাবে কাজ করে, এবং এরা একই সঙ্গে ডিসেন্ট্রালাইজড, একই সঙ্গে আবার হচ্ছে সেন্ট্রালাইজড ওয়েতেই কাজ করে। এবার এইখানটায় আমরা মানে আমি জাস্ট কিছু মানে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন বলতে চাইছি যে যাদের কন্ট্রিবিউশন ক্লাসিক্যাল থিওরির ক্ষেত্রে রয়েছে এবং তারা একই রকম ভেবেছেন। আমরা যদি লুথার গার্লিক এবং লিন্ডা আরউইকের কথা বলি, এরাও দেখা যাচ্ছে যে যেটা চাইছেন যে লুথার গার্লিকের যে প্রিন্সিপাল গুলো, যে আমরা অলরেডি আগে যেমন আমরা দেখেছিলাম এখানটায় গালিকও যেটা চেয়েছেন, গালিকেরও যে প্রিন্সিপাল গুলো রয়েছে, ডিভিশন অফ ওয়ার্ক অর স্পেশালাইজেশনের কথা বলছেন আমরা, ফ্রেডরিক টেইলর যখন দেখছি সেখানেও আমরা ডিভিশন অফ ওয়ার্কের কথা বলছি, আবার আমরা যখন হেনরি ফয়েল করছি তখন আমরা ডিভিশন অফ ওয়ার্কের কথা বলছি। তার মানে এরা মানে এই কমন একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমন কিছু সিদ্ধান্তের কথা এরা বলছেন অর্গানাইজেশনের সাফল্যের জন্য। তারপরে হচ্ছে যেটা কোঅর্ডিনেশন থ্রু হায়ারকি বলছেন, ডেলিভারেট কোঅর্ডিনেশনের কথা বলা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন থ্রু কমিটির কথা বলা আছে, ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা আছে, ইউনিটি অফ কমান্ডের কথা বলা হচ্ছে, স্টাফ এন্ড লাইনের কথা বলা হচ্ছে। এই স্টাফ এন্ড লাইন যেটা হচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশনের হচ্ছে কিছু স্টাফ এজেন্সি থাকে, হচ্ছে লাইন এজেন্সি থাকে, মানে এই স্টাফ এবং লাইন এই দুটো এজেন্সির মধ্যে দিয়েই হচ্ছে অর্গানাইজেশন পরিচালিত হচ্ছে।
এবার এইখানটা স্প্যান অফ কন্ট্রোলের কথা, এইখানটায় বলি যে একটা খুব ইম্পর্টেন্ট স্প্যান অফ কন্ট্রোল, মানে এই যে কে কতটা কন্ট্রোল করবে, কন্ট্রোলের একটা নির্দিষ্ট লিমিট, যেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে যদি আমি ফ্রম পিয়ন টু সেক্রেটারি একটা অফিসে মানে অফিস বসে, বা একটা কারখানা যদি হয় সেখানটায় হচ্ছে ফোরম্যান টু বোর্ড অফ ডিরেক্টর যদি হয়, তাহলে এই যে মানে কি হবে যে যত আমরা নিচে আসছি কর্মীর সংখ্যা বাড়ছে, উপরে যাচ্ছি কর্মীর সংখ্যা কমছে, কিন্তু এদের মধ্যে যেটা হচ্ছে যে কেউ ইচ্ছা করলে যে একজন ফোরম্যান সে ইচ্ছা করলে হচ্ছে সরাসরি গিয়ে বোর্ড অফ ডিরেক্টরের সঙ্গে সে কথা বলতে পারে না, বা অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে পারমিট করে না এক্সিজেন্সি ছাড়া। সেখানটায় হচ্ছে তাহলে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। তো আবার ঠিক সেটা হচ্ছে যে অফিসের ক্ষেত্রেও তাই হয় যে একজন পিয়ন থেকে একজন সেক্রেটারি অব্দি যদি আমরা ধরি, সেক্ষেত্রে কিন্তু ধাপে 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 সেই জায়গাটা যায়। তো সেখানটায় এই যে কন্ট্রোল কে কতটা, অথরিটিরা কতটা কন্ট্রোল করবে, তার হচ্ছে যে একজন কি মানে যদিও হচ্ছে একজন সেক্রেটারির আন্ডারে একজন পিয়নও বটে, কিন্তু তিনি কি সরাসরি পিয়নকে নির্দেশ দেন না, মানে ওই ভায়া 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 অব্দি আছে, মানে এই স্প্যান অফ কন্ট্রোল, মানে আমি কতটা পর্যন্ত কন্ট্রোল করব সেটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। সেটা কিন্তু হচ্ছে গালিব তার চিন্তা ভাবনায় তিনি একটি প্রিন্সিপাল হিসেবে ধরেছেন। আরউইকের তেমন কয়েকটা প্রিন্সিপালের কথা বলেছে, এই একই রকমই দেখা যাচ্ছে যে যেগুলো কমন হয়ে যাচ্ছে অনেকগুলো, যেমন উনি রেসপন্সিবিলিটি কথা বলেছেন। অবশ্যই রেসপন্সিবিলিটি বিরাট ইম্পর্টেন্ট বিষয়। কেউ রেসপন্সিবিলিটি ডিসিপ্লিনের কথা বলছেন, উনি রেসপন্সিবিলিটির কথা বলছেন, স্কেলার প্রিন্সিপালের কথা বলছেন। আমরা ইয়ের সময় দেখলাম মুনের রিলের ক্ষেত্রে দেখলাম স্কেলার প্রিন্সিপাল, এবং প্রত্যেকে স্কেলার প্রিন্সিপালের কথা বলছেন। উনিও স্প্যান অফ কন্ট্রোলের কথা বলছেন, স্পেশালাইজেশনের কথা বলছেন। স্পেশালাইজেশন দ্যাট মিনস ডিভিশন অফ ওয়ার্ক, সেম থিং। হ্যাঁ, মানে এই যে এইভাবে, এবং কোঅর্ডিনেশনের কথা বলছেন, ইন ইউর লাইফ অ্যান্ড স্টাফের কথা বলছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই একটা কিন্তু কমন জায়গাতে আহ, মানে একটা কমন, মানে কি বলবো, কিছু পয়েন্ট বা কমন কিছু হচ্ছে নীতি উপরে জোর দিচ্ছেন, যে কমন নীতিগুলোর ফলে তৎকালীন সময়ে যখন তারা ভাবছিলেন সেই সময়কার যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আহ, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আহ, কি বলবো, মানে যে অর্গানাইজেশন গুলো খুব সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজেশন গুলো তার হচ্ছে কাজকর্ম পরিচালনা করতে পারে। এবার আমরা এরপরে আমরা চলে আসি, আমি মেরি পার্কার ফলেটে চলে আসি। আমি খুব জাস্ট কিছু অল্প অল্প মানে কি বলবো, খুব সামান্য সামান্য বলে আমি যাচ্ছি, কারণ ডিটেলসে যাচ্ছি না, just কিছু পয়েন্টকে তুলে ধরে আমি এগোতে চাইছি। আলোচনাটা যেন পরে আমরা যখন থামবো তারপরে আলোচনাটা আহ, মানে লম্বা হবে, সেটাই ধরে নেব। তো এখানটায় মেরি পার্কার ফলেট খুবই ইন্টারেস্টিংলি, আমরা যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের আমরা ইয়ে ফাদার বলছি হচ্ছে ইয়েকে, কি বলবো, উম, আহ, আরে আমরা হচ্ছে ফাদার বলছে যেটা টেইলর, টেইলর। ঠিক তেমনি এখানটায় মেরি পার্কার ফলেটকে বলা হয় সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাদার। মেরি পার্কার ফলেটকে বলা হয় সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাদার। এবার এইখানটায় যেটা হচ্ছে ভীষণভাবে এই আহ, বাকি যাদের কথা বললাম, মানে আর একটা খুব ইন্টারেস্টিং ইস্যু, মেরি পার্কার ফলেট ওয়াজ এ লেডি। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি অন্যভাবে আমরা এটা যদি না দেখি, লেডি বললাম বলে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি সে সোশ্যাল সায়েন্টিস্টই হোক, ন্যাচারাল সায়েন্টিস্টই হোক, মানে আমাদের পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্টিস্টই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্টিস্ট হোক, আর ইন্টারন্যাশনাল রিলেশনের বিশেষজ্ঞই হোক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে একটা সব জায়গাতে পুরুষতান্ত্রিকতার একটা ব্যাপার থাকে, যে সবকিছুই যেন পুরুষদের হাতে, পুরুষের হাতে ব্যক্তিগত, মানে আমরাও কথা বলে পাওয়া গেল একজন মাদার, পেলাম একজন। সেই জন্য আমি এটা বললাম যে মেরি পার্কার ফলেট ওয়াজ এ লেডি। তো এটা একটা বড় জায়গা, এবং উনার ভাবনাটাও খুব ইন্টারেস্টিংলি অন্যান্যদের, যে আমরা সবাই চেষ্টা করছি, ক্লাসিক্যাল থিওরিস্টরা সবাই চেষ্টা করছে কিছু কমন বেসিক প্রিন্সিপাল গড়ে তোলা, যে কমন বেসিক প্রিন্সিপাল গুলো হচ্ছে সব অর্গানাইজেশন গুলোতে একরকম থাকবে।
এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার এখানটায় যেটা হচ্ছে মেরি পার্কার ফলেটের, যদি আমরা দেখি, মেরি পার্কার ফলেট একটু অন্যভাবে দেখেছেন। উনি যেটা বলছেন, উনি বলছেন অর্গানাইজেশন ইজ এ সোশ্যাল সিস্টেম। খুব ইন্টারেস্টিং বিষয়। আর ম্যানেজমেন্টকে বলছে সোশ্যাল প্রসেস। হ্যাঁ, তো এবার এই যে সোশ্যাল সিস্টেম অ্যান্ড সোশ্যাল প্রসেস, দ্যাট মিনস হচ্ছে যে ইনি বলছেন যে অর্গানাইজেশন হচ্ছে সিস্টেম আর ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেস। একদম তাই তো, মানে যে অর্গানাইজেশন তো সিস্টেম, মানে সিস্টেমটাকে আমরা অর্গানাইজেশন বলছি, ইনস্টিটিউশন। আর যে দ্য প্রসেস অফ ওয়ার্কিং অফ কি বলবো অর্গানাইজেশন যেটা থাকছে, সেটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ওয়ার্কিং প্রসেস যেটা থাকছে, সেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট। এবার এইখানটায় ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত যাদের কথা বললাম, আমরা টেইলরের কথা বললাম, হেনরি ফয়েলের কথা বললাম, আমরা মেরি পার্ক, সরি, আমরা হচ্ছে আডুকের কথা বললাম, কুলিকের কথা বললাম, মুন্ডের কথা বললাম, রেলির কথা বললাম। প্রত্যেকের থেকে ওনার ভাবনার আলাদা জায়গাটা আমি আইডেন্টিফাই করতে চাই। সেই জন্যই প্রত্যেকেই কিন্তু যে এই যে রিলেশনশিপের কথা প্রত্যেকে বলেছে, যে ম্যানেজারিয়াল, ম্যানেজার এবং হচ্ছে মানে ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে সাবঅর্ডিনেট, এদের মধ্যে সম্পর্কের কথাই কিন্তু আমরা প্রত্যেকেই বলছি। মানে প্রত্যেকেই থেকেই আমরা জানতে পারছি যে এই জায়গায় একটা আহ, কিছু নীতি গড়ে তুলতে চাইছে, যা দিয়ে একটা কমন স্মুথ রিলেশনশিপ অর্গানাইজেশনের মধ্যে থাকে, যার ফলে হচ্ছে অর্গানাইজেশন গুড পারফর্ম করে। এইটাই আমরা চাইছি, এবং আমরা বেশি উৎপাদন পাবো বা বেশি সুযোগ সুবিধা পাবো। এখানটায় খুব ইন্টারেস্টিংলি, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি একটা যান্ত্রিকতার একটা ব্যাপার, যে সব যেটা আমি অবশ্য বলার সময় হয়তো ওটা ওভারলুক করে গেছি, যে টাইম স্টাডি, মোশন স্টাডি, টেলর যেটা বলছেন যে ডিভিশন অফ ওয়ার্ক, স্কেলার চেন, বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। এখানটায় মেরি পার্কার ফলেট একটু আলাদা রকম কথা বলছেন। তিনি কিন্তু হচ্ছে দেখছেন যে ম্যানেজমেন্টের সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল আসপেক্টের উপরে ইম্পর্টেন্ট দিচ্ছে। যেটা খুব মানে মানে ভেরি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসিক্যাল থিওরিস্টের কথা বললাম, এরা প্রত্যেকেই কিন্তু একটা যান্ত্রিকতার উপর, মানে কিভাবে মানে একটা মানে কি বলবো উৎপাদনটাকে আমি বেশি পাবো, আমি বেশি আর্ন করব, বা একটা গুড মানে কোরিলেশন থাকবে, সমস্তটাই থাকবে, কিন্তু সবটার মধ্যেই যেন একটা যান্ত্রিকতার জায়গা। যেখানটায় আমরা যদি অর্গানাইজেশনে দেখি, অর্গানাইজেশন বেসিক্যালি তো হিউম্যান বিং এর উপরে ডিপেন্ড করছে। এবার মানুষের যে সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল যে আসপেক্ট, এইটা যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে। কি বলবো মানে কি বলবো মানে যে অর্গানাইজেশনের এফিসিয়েন্সির উপরে, বা অর্গানাইজেশনের গুড অর্গানাইজেশন আর ব্যাড অর্গানাইজেশনের উপরে, বা পারফরমেন্সের গুড পারফরমেন্স অফ অর্গানাইজেশনের উপরে, বা গুড ম্যানেজমেন্ট অফ অর্গানাইজেশনের উপরে, সেটা কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন। সাইকোলজিক্যাল ইস্যু এবং সোশিওলজিক্যাল আসপেক্ট ম্যানেজমেন্টের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছিলেন বলেই হয়তো এটা আমার মনে হয় যে মাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে মেরি পার্কার ফলেট। কারণ এই যে সাইকোলজিক্যাল ইস্যু, মানে সাইকোলজিক্যাল ইস্যু ভেরি ইম্পর্টেন্ট। পরে যেটা হচ্ছে হিউম্যান রিলেশন থিওরির যারা প্রবক্তা, তারা পরে কিন্তু এই এই জায়গাটাই মানে একদম মানে ওই জায়গাটাকে, যে সাইকোলজিক্যাল ইস্যু গুলোকে, মানুষের বিলিফ, ফেথ, মানুষের ইমোশন, মানে এইগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে, মানে এবং এইগুলোকে মেজার করার চেষ্টা করেছে, যে কিভাবে কি করা যায়। মানে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ কিন্তু এই তথ্যগুলোকে, ক্লাসিক্যাল থিওরিকে নাকচ করছেন এই জায়গাতে, যে এরা মেকানিস্টিক কথাবার্তা বলছে, এরা কিন্তু হচ্ছে যান্ত্রিকতার উপর গুরুত্ব দিচ্ছে, এরা ইকোনমির ভিত্তিতে হচ্ছে দেখার চেষ্টা করছে হচ্ছে সমস্ত পার্সপেক্টিভ গুলো, যেগুলো মানুষকে সবসময় পয়সা, যেমন পরে মানে হিউম্যান রিলেশন থিওরিতে যেটা দেখানো হয়েছে, যে পয়সা দিয়েই সবকিছু মানে যে করা যায় সেটা নয়, মানুষের যে পয়সার বাইরেও মানুষের যে নিজস্ব কিছু জায়গা, বিভিন্ন
অবস্থাগুলো রয়েছে, সাইকোলজিক্যাল ইস্যুগুলো রয়েছে, সেগুলোকে ইম্পর্টেন্স দেওয়া, যেটা কিন্তু আমরা প্রথম কিন্তু আমরা ক্লাসিক্যাল থিওরি ইস্যু আমরা মেরি পার্কার ফলেটের মধ্যে দেখতে পাই যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা 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 সত্যি মানে যে যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি যে মানুষের সাইকোলজি যদি স্টাডি না করতে পারে, মানে যদি ওটি হিউম্যান রিলেশন অ্যাপ্রোচেই বেশি আলোচনা হওয়ার জায়গা, তবে আমি বলছি যে ম্যানেজারিয়াল পোস্টে যারা থাকে, মানে যারা হচ্ছে কর্তৃত্বে যারা থাকে, ম্যানেজমেন্টে যারা থাকে, তাদের কিন্তু মানে গুড লিডারশিপ, যে লিডারশিপের সঙ্গে খুব যুক্ত, যে একজন গুড লিডার হতে গেলে বা লিডারশিপ দিতে গেলে যেটা দরকার, তার মানুষের বেসিক্যালি সাইকোলজিক্যাল জায়গাগুলো, মানে ওয়ার্কারদের সাইকোলজিকে স্টাডি করাটা ভীষণ জরুরি দরকার। মানে এমনই হতে পারে যে একজন হয়তো অফিসে এসে, একজন কর্মী অফিসে এসে সে অসুস্থতা বোধ করছে, এবং তার, যেহেতু আমরা এত কিছু বললাম যে ওয়ার্ক ডিভিশন, স্পেশালাইজেশন, এত কিছু অনেক কিছু বললাম, ইউনিট অফ কমান্ড, হ্যান তেন অনেক কিছু বললাম, তাহলে সেইগুলো বলার ফলে তাহলে একজনের নির্দিষ্ট তার ডিউটি অ্যালটেড রয়েছে। তাহলে সে যদি ডিউটিটা না হয়, আমরা স্কেলার চেনের কথা বললাম, তাহলে কোথাও একটা আম, কি বলবো মানে চেনে কোথাও একটা হচ্ছে বিচ্যুতি ঘটতে পারে। তাহলে সুতরাং সেখানটায় যদি আমরা মানে সাধারণত আহ, মানে যারা হিউম্যান রিলেশন থিওরির কে মানেন না বা মানতে চান না, তাদের বাইরে যারা রয়েছেন, যারা যারা মেকানিস্টিক থিওরি মানে কথা বলছেন, তারা কিন্তু চাইছেন যে সে কাজ করুক, কিন্তু আহ, একজন ভালো ম্যানেজার বা যারা হচ্ছে কর্তৃত্বে রয়েছে, তার লক্ষ্য হচ্ছে যে ওয়ার্কার্স এর হচ্ছে সাইকোলজি স্টাডি করে। যদি সাইকোলজি যেগুলো নিয়ে পরে পরবর্তীকালে প্রচুর তথ্য রয়েছে, প্রচুর তথ্য রয়েছে বা প্রচুর মানে কি বলবো মানে কনসেপ্ট গড়ে উঠেছে যে কিভাবে সাইকোলজিক্যাল ইস্যু গুলো হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলে, এবং যার ফলে সেগুলোকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া দরকার। তো এই জন্য হচ্ছে যে এই যে সাইকোলজিক্যাল ইস্যু, তো এরা হচ্ছে যে সাইকোলজিক্যাল ইস্যু কি, যেটা হচ্ছে যে যদি সাইকোলজি দেখা গেলো একজন কর্মী কাজ করতে হচ্ছে, সে অসুস্থ হয়ে থাকে, তাকে ঠিক আছে আজকে তুমি তোমার জ্বর এসেছে বা তুমি কাজ করতে পারছে না, যদি তাকে যদি সেই সময়টা রিলিফ দেওয়া যায়, তাহলে কিন্তু তার সাইকোলজি এমন ভাবে থাকে, মানে পজিটিভ সবসময় রোল প্লে করবে, যে সে হয়তো যখন সুস্থ হবে সেই কাজটিকে পুষিয়ে দেবে বা আরো বেশি সে কাজ করতে পারে। কিন্তু আমি যদি কাউকে প্রেসারাইজড করে কাজ করা হয়, মানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে এখন মানে মানে যে কলকারখানাগুলোতে বা আমরা যেগুলো বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পারি, যে ম্যানেজারিয়াল যে জায়গা থেকে যেভাবে প্রেসারাইজড করা হয়, তাতে অনেক সময় দেখা যায় ওয়ার্কার্সরা ডিপ্রেশনে চলে যায়। সেখানে মানে ঠিক মানে এরা সাইকোলজি জায়গাটা, হিউম্যান রিলেশনের জায়গাটাতে না গিয়ে বেশি মেকানিস্টিক জায়গাতে ইম্পর্টেন্স দেওয়ার ফলে অনেক সময় হয়তো তাৎক্ষণিকভাবে দেখা যায় যে উৎপাদনের দিকটা বাড়ছে, কিন্তু ইন এ লং রান কিন্তু সেটা অনেক সময় পজিটিভ নাও হতে পারে। যদিও পুঁজির লক্ষ্য বা পুঁজিবাদ এগুলো দিয়ে আমি এই আলোচনা এখানে আনতে চাইছি না। সেটা পুঁজি সবসময়ই চায় যে পুঁজি কিভাবে পার হয়ে যাবে, এবং সেই জন্য পুঁজি ছাড়া বাইরে কিছু ওরা দেখে না। যাক, ওটা এই আলোচনায় মানছে না। জাস্ট আমি এটা বলতে যে সাইকোলজিক্যাল ইস্যুকে কিন্তু মেরি পার্কার ফলেট ভীষণ ইম্পর্টেন্ট দিয়েছেন, যে মানুষের ফিলিংস এই সমস্ত জায়গাগুলোকে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে সোশিওলজিক্যাল আসপেক্ট, কোন সামাজিক পরিপ্রেক্ষিতে বা সামাজিক অবস্থায় আমি এই ম্যানেজমেন্টের কথা ভাবছি, বা এই কর্মী কাজ করছে, ওয়ার্কাররা কাজ করছে, এটা বিরাট ইম্পর্টেন্ট ইস্যু, এইগুলোকে ভীষণ ভাবে গুরুত্ব দিতে। এখানটায় উনি একটা জায়গাকে ভীষণ ইম্পর্টেন্ট দিয়েছেন, যেটা হচ্ছে যে কনফ্লিক্টের কথা বলছেন। আমরা কনফ্লিক্ট বলতেই বুঝি অর্গানাইজেশনে কনফ্লিক্টের কথা বলছেন, এবং এই কনফ্লিক্টের কে আমরা যেটা বলি যে কনফ্লিক্ট মানেই হয়তো খারাপ, মানে দ্বন্দ্ব মানেই হয়তো খারাপ। আবার দ্বন্দ্বের ব্যাপারটা, কনফ্লিক্ট বলতে আমরা যদি মার্কসিয়ান জায়গায় চলে যাই, মার্কসিয়ান জায়গায় যেতে চাইছি না, তারা অন্যভাবে দেখেছে। এখানটায় মেরি পার্কার ফলেট কিন্তু কনফ্লিক্টকে অন্যভাবে দেখেছে। তিনি বলছেন যে অর্গানাইজেশনের মধ্যে কনফ্লিক্ট থাকবে, এবং ম্যানেজারের দায়িত্ব হলো সেই কনফ্লিক্ট গুলোকে হচ্ছে কি বলবো কনফ্লিক্ট নিরসন করা। এবং যেটা বলছে যে কনফ্লিক্ট মানেই খারাপ নয়,
কনফ্লিক্ট কখনোই হচ্ছে এই খারাপ রোল প্লে করবে তা নয়। কনফ্লিক্ট কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা কনফ্লিক্টেরই পজিটিভ দিক থাকে, এবং ম্যানেজারিয়াল পোস্টে যারা থাকবেন তাদের কাছে হচ্ছে এই কনফ্লিক্ট গুলোকে সবসময় পজিটিভ জায়গাতে কনভার্ট করা। এইটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা মানে এই যে দ্বন্দ্বগুলো আছে, দ্বন্দ্ব সবসময় হচ্ছে কি বলবো মানে মানে উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে একটা পজিটিভ রোল প্লে করে, কিন্তু সেই দ্বন্দ্বটাকে পজিটিভ জায়গায় আনার ক্ষেত্রে কিন্তু ম্যানেজারিয়াল যে পদে যারা রয়েছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানটায় উনি এই মানে মেরি পার্কার ফলের কয়েকটা সলিউশনের কথা বলছেন যে কিভাবে আমরা সেইগুলো সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি, মানে দ্যাট মিনস এই কনফ্লিক্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সেখানে বলছেন যে একটা হতে পারে ডমিনেশনের মধ্য দিয়ে হতে পারে ম্যানেজমেন্টের। ডমিনেশন কি? ডমিনেশন দ্যাট মিনস হচ্ছে যে আহ, ওদের ভাবনাটাকে নিজের মানে আমি আমার মতো করে মানে করবো, মানে ম্যানেজারিয়াল ইয়েতে যারা থাকবে না পাওয়ার, যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে অনেকটা যেটা হচ্ছে যে এখানটায় যে কি বলবো মানে আহ, মানে নিজের ভাবনার মতো করে আহ, সেই কনফ্লিক্টটাকে হচ্ছে নিরসনের চেষ্টা করা, এবং ডমিনেশনের মধ্য দিয়ে মানে নিজের আয়ত্তে নিয়ে আসে, নিজের অবস্থার বা পরিস্থিতির আওতাধীনে তাদেরকে নিয়ে আসে। আরেকটা যেটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজটা যেটা হচ্ছে যে মানে একটা হয় যে ডমিনেশন যেমন আমার কর্তৃত্বকে চাপিয়ে দিচ্ছে, আর কম্প্রোমাইজ মানে হচ্ছে কিছুটা আমার থেকেও ছাড়ছে। তো ম্যানেজারিয়াল ম্যানেজারিয়াল পদে যারা থাকবেন তাদের হচ্ছে যে বলছে কম্প্রোমাইজ করেও কনফ্লিক্ট নিরসন করা যেতে পারে। সেখানটায় হচ্ছে যে কম্প্রোমাইজ দ্যাট মিনস হচ্ছে যে তোমাকেও কিছুটা জায়গায় ছেড়ে সেই জায়গায় যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে যে যেটা হচ্ছে যে আহ, যেটা মানে কি বলবো মানে ঐক্যবদ্ধতা বা সমতা গড়ে তোলে, নিজের মানে ঐক্যবদ্ধতা গড়ে তোলে, নিজেদের মধ্যে একতা গড়ে তোলো, মানে ঐক্যের কথা বলে সেটাও করা যেতে পারে। এইগুলো মোটামুটি হচ্ছে মেরি পার্কার ফলেটের বক্তব্যের মধ্য দিয়ে বলে আমি মানে খুব ডিপলি না গিয়ে যেগুলো বললাম। এবং উনিও কয়েকটা কমন মানে জায়গার কথা বলছেন যেগুলো হচ্ছে মানে যদি আমরা মানে এই সব জায়গাগুলোকে ধরি আর কি, কমন জায়গার কথা বলতে এইটি বলছেন যে উনিও যেটা চাইছেন যে অর্গানাইজেশন গুলো যেন হচ্ছে কি বলবো মানে একটা এই প্রত্যেকের মধ্যেই যেমন হচ্ছে যে যাদের কথা বললাম প্রথম থেকে একদম টেলর থেকে শুরু করে মেরি পার্কার ফলেট পর্যন্ত, এরা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে একটা কমন লক্ষ্য গড়ে তোলা, কমন নীতি গড়ে তোলা, যে কমন নীতির উপরে ভিত্তি করে হচ্ছে অর্গানাইজেশন গুলো ম্যানেজমেন্ট ঠিকঠাক চলবে, তাতে এক একজন এক এক ভাবে দেখেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফলেট ছাড়া বাকিরা কিন্তু হচ্ছে একদম মেকানিস্টিক ওয়েতে দেখেছেন। ফলেটই প্রথম হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়ের উপর মানে ওনার স্পেশালিটি হচ্ছেন যে উনি হচ্ছে যে অর্গানাইজেশনের সাইকোলজিক্যাল এবং হচ্ছে সোশিওলজিক্যাল আসপেক্টের উপরে গুরুত্ব দিয়েছেন। এইটা খুব ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এবার যদি বলা যায় যে আমরা এই যে ক্লাসিক্যাল থিওরির কথা বলছি, এই ক্লাসিক্যাল থিওরির কমন আমরা কোন জায়গাটায় দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো কথা বললাম যে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো কমন জায়গা রয়েছে, প্রত্যেকেরই বক্তব্যের মধ্যে কিছু কমন জায়গা উঠে আসছে। সেখান থেকে আমরা কয়েকটা জায়গায় মানে খুব সিম্পলি যদি বলার চেষ্টা করি টু দি পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি কিছু কমন পয়েন্টের কথা রয়েছে। যেটুকু চারটা ফিচার, কমন ফিচার আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা ইম্পার্সোনালিটির কথা বলা আছে, মানে আমরা যেখান থেকে প্রথম থেকে যদি শুরু করি টেলর থেকে শুরু করে একদম ফলেট পর্যন্ত প্রত্যেকেরই বক্তব্যের মধ্যে, প্রত্যেকেরই ভাবনার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, অনুধাবন করতে পেরেছি তাদের লেখার থেকে, তাদের কাজের থেকে, যেটা হচ্ছে যে ইম্পার্সোনাল হওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে বারবার, মানে প্রত্যেককে, মানে এখানে মানে এভরি ওয়ার্কার ইজ সেম ইম্পর্টেন্ট ইন এ অর্গানাইজেশন। হি অর সি মে বি পিয়ন অর একদম হচ্ছে কি বলবো ছোট পদের কাজ করার লোক হতে পারে, আবার হচ্ছে যে সে হচ্ছে একদম হচ্ছে সবচেয়ে উচ্চ পদে থাকতে পারে, কিন্তু প্রত্যেকই সমান আহ, কি বলবো আহ, তার জায়গায় সমান ক্ষমতার অধিকারী, এবং প্রত্যেকেরই হচ্ছে সমান গুরুত্ব রয়েছে একটা অর্গানাইজেশনের সাফল্যের ক্ষেত্রে। তো এই যে ইম্পার্সোনালিটির যে ব্যাপারটা, যে কোনো এখানে পার্সিয়ালিটি
যদি যে অর্গানাইজেশনে পার্সিয়ালিটি হবে, সে যে অর্গানাইজেশনে, সে সরকারি হোক, বেসরকারি হোক, সে কারখানা হোক, প্রোডাক্টিভ হোক, নন প্রোডাক্টিভ হোক, বা এমনি অফিস হোক, যদি পার্সিয়ালিটি থাকে, তাহলে সেখানটায় হচ্ছে দুর্নীতি প্রবেশ করা অনিবার্য, যেটা আমরা উম, বাস্তবে আমরা দেখতেই পারি বিভিন্ন জায়গাগুলোতে, যে এইগুলো ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ঠিকঠাক প্রিন্সিপাল গুলো যদি ফলো না করা যায়, তাহলে বা মানে ইম্পার্সোনালিটিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আছে। এবার তারপরে স্পেশালাইজেশন, প্রত্যেকেই একটা জায়গাতে ইম্পর্টেন্ট, স্পেশালাইজেশনের উপর ইম্পর্টেন্ট। সে একদম প্রত্যেকেই, মানে সে এলডি হোয়াইট হোক, সরি, সে হচ্ছে লুথার গালি হোক, আর হচ্ছে যে ফয়েল হোক, মেরি পার্কার ফয়েল হোক, আর আমরা যদি রিলের কথা বা মুনের কথা বলি, এর যার কথাই বলি না কেন, এরা প্রত্যেকেই কিন্তু একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি স্পেশালাইজেশনকে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এইটা একটা কমন ফিচার, যে ক্লাসিক্যাল থিওরি স্পেশালাইজেশনের কথা বলছে। মানে যেটা হচ্ছে যে স্পেশালিস্টের কথা বলছে। হ্যাঁ, মানে যে কাজের দক্ষতার জন্য স্পেশালাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতার কথা বলছে। নেক্সট হচ্ছে দক্ষতা, প্রত্যেকের মধ্যেই আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকেই চাইছে এমন কিছু জায়গা করে তুলতে, যে দক্ষ প্রশাসক, দক্ষ কর্মী, দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর এরা থাকলে তাহলে হচ্ছে যে দক্ষ আমি হচ্ছে প্রশাসক পাবো সেই জায়গাটায়। আর হায়ারকির উপরে বিভিন্নভাবে প্রত্যেকে কিন্তু হায়ারকির উপরে জোর দিয়েছে বিভিন্নভাবে, মানে আমি যে যার আলোচনাতে দেখছি যে প্রত্যেকেই কিন্তু হচ্ছে যে সে বিভিন্ন নামে বলুক, কিন্তু হচ্ছে যে ক্রমোচ্চ স্তর বিন্যাস, ক্রমোচ্চ স্তর বিন্যাসের কিন্তু একটা কমন ফিচার যে কোনো অর্গানাইজেশনে। এইগুলো মোটামুটি হচ্ছে কতগুলো হচ্ছে কমন ফিচার আমরা দেখতে পাই ক্লাসিক্যাল থিওরি। এবার যদি আমি যেটা প্রথমে বলেছিলাম যে হ্যাঁ স্বীকৃত যে ওই সময় 1900 শতাব্দীর গোড়ার দিকে ভাবনা, মানে যেটা হচ্ছে ওই মানে 1900 গোড়ার দিক থেকে ওই 30-35 ওই সময় কাল অব্দির যে ভাবনা চিন্তাগুলো, বিভিন্ন জনের যে তাদের সংযোজন জনপ্রশাসনের ক্ষেত্রে, অর্গানাইজেশনকে কিভাবে একটি আহ, দক্ষ অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশন দক্ষ অর্গানাইজেশন হিসেবে গড়ে তোলা যায়, এবং অবশ্যই অর্গানাইজেশনের থেকে গুড আউটপুট পাওয়া যায়, সেই জন্য তারা যে চেষ্টা করেছিলেন, তাহলে তার হচ্ছে উপযোগিতার জায়গাগুলো, যে আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি যদি আমরা বলি, তাহলে যেটা মনে হয় যে বিভিন্ন তত্ত্বগুলো যদি আমরা প্রথমের দিকে এইখানটাই আমি বললাম যে ফরলেটকে বাদ দিলে বাকিদের যে আলোচনা, সেই আলোচনাগুলোকে অনেকেই বিভিন্নভাবে সমালোচনা করে থাকেন, যে এই জায়গাগুলোকে যে একদম খুব মেকানিস্টিক ওয়েতে দেখা হচ্ছে, যান্ত্রিক ভাবে দেখা হয়েছে, যতটা মানুষকে এতটা যান্ত্রিক ভাবে দেখা সম্ভব নয়, আর্থিক দিক থেকে দেখা হয়েছে বেশি। তো এবং হিউম্যান রিলেশন অ্যাপ্রোচের যারা প্রবক্তা তারা তো সমালোচনা করেনি, এবং তার পরবর্তীকালে বিভিন্নভাবে যে সত্যি যে এতটা যান্ত্রিকভাবে দেখা উচিত না। এবং বর্তমান সময়কালের যে যেহেতু বর্তমান সময়ে মানে কি বলবো, যে প্রাইভেটাইজেশনের যে ঝোঁক, এবং প্রাইভেট কি বলবো প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা পাশাপাশি দেখা যায়, সেখানটাও কিন্তু ওই যান্ত্রিকতার জায়গাটাকে বেশি কি বলবো মানে গুরুত্ব এখনো দেওয়া হয়ে থাকে, সেটাই খেয়াল করা যায়। তার ফলে যেটা দেখা যায় যে কিছু সমস্যা জায়গা থাকছে, যেখানটায় হচ্ছে যে বারবারই দেখা যাচ্ছে যে যেহেতু এই অর্গানাইজেশন গুলো মানে কি বলবো মূল জায়গাটা মানুষ, সে ম্যানেজার হোক আর ওয়ার্কার্স হোক, মানে সাবঅর্ডিনেট হোক আর ম্যানেজমেন্টে থাকুক, তার যে সাইকোলজিক্যাল সোশ্যাল যে ইস্যুস গুলো রয়েছে সেগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, সুতরাং সেগুলো বিভিন্ন সমালোচনা রয়েছে। তা সত্ত্বেও খুব ইন্টারেস্টিংলি যে বর্তমান যুগে ক্লাসিক্যাল থিওরির উপযোগিতা নেই, মানে একদমই এই কথাটা বলা যাবে যে বর্তমান যুগে যেটা বললাম যে আমরা যদি যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখি, আমরা সেটা একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখতে পারি, এটা একটা কোনো মানে মানে কি হেলথ ইনস্টিটিউশনের ক্ষেত্রে দেখতে পারি, বা কোনো একটা কি বলবো মানে কারখানার ক্ষেত্রে দেখতে পারি, বা অফিস অন্য অফিসের ক্ষেত্রে দেখতে পারি, বা
মানে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে যে ক্লাসিক্যাল থিওরিস্টরা যে কথাগুলো বলেছেন, তারা যে কমন কিছু ফিচারকে আইডেন্টিফাই করে দিয়েছেন, সেই ফিচারগুলো কিন্তু আমরা এখনো বয়ে চলছি এবং খুব গুরুত্ব সহকারে আহ, তারা কিন্তু সেগুলো উৎপাদনের ক্ষেত্রে বা সেই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সুতরাং হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি এখন উপযোগিতা নেই সেটা আমরা একদমই বলতে আহ, মানে বলার কোনো অপেক্ষা রাখে না, মানে বলাই যায় না। ক্লাসিক্যাল থিওরি এখনো সেই সেই সময়ের হলেও, মানে 100 বছরের পুরনো হলেও তার কিন্তু এখনো যথেষ্ট ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এই বলে আমি এখানে শেষ করি, তারপরে দেখি আলোচনায় আমরা আছি 55 মিনিট আলোচনা হলো। আহ, দেখি প্রশ্ন উত্তর আসুক, চেষ্টা করবো। প্রকাশ, হ্যালো। প্রকাশ, দেখো আমি এখানে শেষ করছি, তোমরা দেখি কি রয়েছো। হ্যালো প্রকাশ, এখানে শেষ করছি। হ্যালো, কি আছো তোমরা প্ল্যাটফর্মে? এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, কিছু প্রশ্ন এখানে এসেছে। প্রশ্ন হুম। হচ্ছে যে হোয়াই ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি ইজ ইম্পর্ট্যান্ট ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এটা তো আমি শেষ করার সময় বলেই শেষ করলাম। যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কে এখন মানে খুব যেভাবে তোমার রাষ্ট্রবিজ্ঞানের থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হলো, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বললে আমরা এখন শুধুমাত্র যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকেই বলে থাকি, মানে শুধু সরকারি প্রশাসনকে বলে থাকি তা নয়, মানে তার সঙ্গে বেসরকারি প্রশাসন, সরকারি প্রশাসন, মানে প্রশাসন, পুরো প্রশাসনটাই আমরা প্রশাসন বিজ্ঞান হিসেবে আমরা দেখে থাকি। তো সেখানটায় হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজই তো হচ্ছে তোমার ওই প্রশাসন, এবার সেই ম্যানেজমেন্ট প্রশাসন, এবার সেটা যেখানেই হোক, মানে তোমার সরকারি বেসরকারি যে কোনো জায়গাতে সেটাকে দেখা, সেটার জন্যই হচ্ছে জনপ্রশাসনের জন্ম, এবং জনপ্রশাসন সেই জন্যই নিরলস চেষ্টা করে যাচ্ছে। দিনের পর দিন নতুন নতুন যত সমস্যাই বলি বা নতুন নতুন যা অবস্থা দাঁড়াচ্ছে সেই অনুযায়ী তাকে খাপ খাইয়ে নিয়ে নতুন ধরনেরও তথ্য পদ্ধতি অবস্থা সে তৈরি করছে। তো সেই জন্য হচ্ছে যে জনপ্রশাসন শাস্ত্রে, যেহেতু আমরা জনপ্রশাসন শাস্ত্র পড়ছি, জনপ্রশাসন শাস্ত্র পড়ছি মানে হচ্ছে আমরা প্রশাসন শিখছি, মানে ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা সচেতন হচ্ছি। সুতরাং ম্যানেজমেন্ট থিওরি হিসেবে ক্লাসিক্যাল থিওরি যেহেতু ইম্পর্টেন্ট, শুধু জনপ্রশাসনে তার উপযোগিতা রয়েছে, সে থাকবে। জনপ্রশাসন তো এটি আলোচনা করবে। হুম। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি এবং বর্তমান যে মডার্ন ম্যানেজমেন্ট যে থিওরিটা আছে তার মধ্যে স্যার কোনো হুম। পার্থক্য আছে বা নতুন কিছু কি এখানে এসেছে? হ্যাঁ, কিছু তো নতুন, দেখো মানে এবার সময়ের সঙ্গে যেটা বললাম যে যখন তুমি দেখবে যে নতুন ম্যানেজমেন্ট থিওরিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যেটা যেটা হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, নিউ পাবলিক যেটা রয়েছে আর কি, হ্যাঁ সেখানটায় কি হচ্ছে যে নিউ লিবারাল ইকোনমি আসার পরে বা বিশেষ করে 90-এর দশকের পরে যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে কি করে কোপ আপ করা যায়।
হ্যাঁ, যেটা তোমার আমি এই কিছুক্ষণ আগেও বললাম যে যেটা হচ্ছে না যে ধরো যখন যে জনপ্রশাসন শাস্ত্রের আলোচনাতে কি থাকবে, মানে সরকারি থাকবে না শুধু বেসরকারি, বেসরকারি থাকবে কি থাকবে না, কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত তো আমরা বেসরকারির দিকে বেশি এগোচ্ছি, বেসরকারি বেশি থাকছে, তাহলে তাকে তো তুমি বাদ দিতে পারছি না। তাহলে কি হচ্ছে, জনপ্রশাসনে সেটাকে তো আমাকে স্থান দিতে হবে। তাহলে দেখবে যার ফলে যেটা হচ্ছে যে ওই যে যেটা তুমি আমার মনে হয় এটাই বলতে চাইছো যে নিউ পাবলিক ম্যানেজমেন্টের যে জায়গাগুলো, যে যে নতুন নতুন জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সেখানটায় কোপ আপ করার চেষ্টা করা হয়েছে। আর এবং যেটা হচ্ছে যে তোমার ক্লাসিক্যাল থিওরির উপযোগিতা, যেটা বললাম যে ক্লাসিক্যাল থিওরির কিছু জায়গা, ধরো আমরা ডিসিপ্লিনের কথা তো আমরা অস্বীকার করতে পারি না, যে কোনো ভাবেই হোক যাই হোক ডিসিপ্লিন থাকবে। হায়ারার্কিকে আমরা অস্বীকার করতে পারছি, হায়ারার্কিকে আমরা এখন অস্বীকার করতে পারছি না। বা তোমার ডাইরেকশনকে আমরা হচ্ছে অস্বীকার করতে পারছি না। তাহলে এইগুলো, বা ইম্পার্সিয়ালিটির কথা যদি বলি, এফিসিয়েন্সির কথা বলি, আমরা যেভাবেই যাই না কেন এই জায়গাগুলো তো থাকছে। সুতরাং যে নতুন জায়গাগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু মানে যে সাবেকি যে আলোচনা, সেই সাবেকি আলোচনাকে একদম বাদ দেওয়া যাচ্ছে না। সেখানে এইটাকে নতুন আঙ্গিকে ধরে আমাদেরকে আলোচনায় এগিয়ে যেতে হচ্ছে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফেওল যে 5টা থিওরির কথা বলেছিল এই ম্যানেজমেন্টের উপর, তো সেক্ষেত্রে কি স্যার বর্তমানেও কি ওটা প্রযোজ্য মানে হচ্ছে নতুন যে আমাদের যে মডার্ন যে মানে ইয়েটা ম্যানেজমেন্টে আসছে সেখানে? হুম। যে পাঁচটার কথা অনেকে, না ওই ছটা ভাগের কথা বলছো কোনটা, যে টেকনিক্যাল যেটা বলছিলাম ওটা হ্যাঁ, কোনটা হ্যাঁ স্যার, বলছো? ওটাই হ্যাঁ, ওটাই ওই ছটা ওই ভাগ, যে ওই ছটা ভাগের টেকনিক্যাল। যে কথা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখবে এইটা তুমি দেখবে যে মডার্ন অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রেও তো সেগুলো রয়েছে। দেখবে কি থাকে, যে কোনো তুমি একটা অর্গানাইজেশন ধরো না, তুমি ধরো বিদ্যুৎ বিভাগ যদি আমরা দেখি, তাহলে বিদ্যুৎ বিভাগে কি থাকবে, বিদ্যুৎ বিভাগে তো একটা টেকনিক্যাল পার্ট রয়েছে, বিদ্যুতের সঙ্গে থাকবেই, তাই তো, মানে ইঞ্জিনিয়ার এরা এরা থাকবে। আবার দেখবে একটা জেনারেল পার্ট রয়েছে যেখানটায় সাধারণ কর্মীরা রয়েছে। তাতে দেখবে একটা সিকিউরিটির পার্ট থাকে, সিকিউরিটি থাকে তো, মানে সিকিউরিটি, দ্যাট মিনস বিভিন্ন টাইপ অফ সিকিউরিটি, মানে কিছু মানুষ তারা সিকিউরিটির কাজে রয়েছে, পুলিশ বা এই ধরনের যারা সিকিউরিটি গার্ড এরা রয়েছে। তারপরে তুমি দেখবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থাকবে, থাকে তো, মানে যে কোনো অফিসে তুমি যাও অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট হলে তুমি দেখবে কি, যে আমি ধরো কলেজে গেলাম, কলেজে গেলে কি পাচ্ছি, কলেজে গিয়ে দেখবে তো একজন অ্যাকাউন্ট থাকছে, মানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। তারপরে তো আমরা তো হয়তো পাচ্ছি যে কিছুটা পাচ্ছি টেকনিক্যাল ডিপার্টমেন্ট, দেখবে যে বিশ্ববিদ্যালয় হলে কি হয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে, ফিনান্স অফিসার দিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে। তো এই যে এইভাবে যদি তুমি দেখো, তাহলে সেগুলোর উপযোগিতা তো নেই একদমই বলা যাচ্ছে, সবগুলোর উপযোগিতা আছে, রয়েছে তো সবগুলো। প্রত্যেকটি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। তুমি এইভাবে দেখো না, ধরো মনে করো যে আমরা ধরো সিবিআই এখন খুব একটা ইম্পর্টেন্ট, কি বলবো, মানে অর্গানাইজেশন, মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, এরকম প্রচুর অর্গানাইজেশন। তুমি দেখো সিবিআই এর অনেকগুলো উইংস রয়েছে, কোনোটা তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ উইংস, কোনোটা হচ্ছে তোমার এই উইংস, কোনোটা এই উইংস, কোনোটাই রয়েছে, মানে কোনোটা হচ্ছে এই এই যে তোমার হচ্ছে এই উইংস গুলোকে তুমি মেলাবে ওদের সঙ্গে, তাহলে দেখতে পারবে যে হ্যাঁ অবশ্যই উপযোগিতা রয়েছে। স্যার, এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরির ক্ষেত্রে স্যার ইকোনমিক্স থিওরিটাও তো ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, ইকোনমিক তো অবশ্যই, যেটাই তো বললাম যে দেখো ক্লাসিক্যাল থিওরিতেও প্রথম দিকে যখন তুমি ধরো, আমরা যখন ফেডরিক টেইলরের কথা বলছি, ফেডরিক টেইলর তো কার উপরে ইম্পর্টেন্স দিচ্ছেন, উনি তো বেসিক্যালি ইম্পর্টেন্স দিচ্ছেন যে কিভাবে হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো যায়, মানে একটা গুড ম্যানেজমেন্ট গড়ে তোলা যায়। এবং এই ম্যানেজমেন্ট গুলো গড়ে তোলার পেছনে তো কারণটা তোমার হচ্ছে ওটাই যে বেশি পরিমাণে আয়। এবং খুব মজার ব্যাপার দেখবে যে যখন আমরা ধরো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম থেকে শুরু করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নার্চার করা বা সমস্তটি কোথায় হয়েছে, ইউএসএ তে হয়েছে, বেশিরভাগই তো ইউএসএ তে হয়েছে। এবং তুমি দেখবে এই ক্লাসিক্যাল থিওরিও অ্যাপ্লিকেশনের জায়গাটায় তুমি দেখবে যে ইউএসএ তে অ্যাপ্লাই হচ্ছে, আবার রাশিয়াতেও লেনিনের সময়কালে রাশিয়াতেও অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে তোমার হচ্ছে এই ব্যাপারটা, এবং এই যে তোমার হচ্ছে ব্রিটেনও অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তুমি কি বলবে যে এইটা তো তুমি হচ্ছে ই করতে পারবে না। মানে কি দাঁড়াও, তুমি যেটা বলছিলে আমি এটা ই করে ফেলো, প্রকাশ যেটা বলতে চাইছিলে কি যেন বলছিলে, যেটাকে আমি রিলেট করছিলাম, ও ইকোনমিক কথাটা।
তো এবার হচ্ছে, হ্যাঁ, এবার দেখবে যে প্রত্যেকেরই দেখবে যে এরা কি চাইছে, মানে ইকোনমি, মানে মেকানিস্টিক হওয়া মানে তো ইকোনমির উপরে ইম্পর্টেন্ট হবে বেশি। যে একজন, ওই যেটা আমি বললাম, যেটা শেষে এসে তুমি ফলেটে আমরা দেখতে পাচ্ছি যে ফলেট সাইকোলজিক্যাল ইস্যুকে ইম্পর্টেন্স দিয়েছে। হুম। এবং হচ্ছে তোমার হচ্ছে সোশ্যাল ইস্যুগুলোকে ইম্পর্টেন্স দিয়েছে, যে যে ওয়ার্কার যেখানে কাজ করছে সেখানকার কি অবস্থায় কাজ করছে তার সেটা বড় ব্যাপার, যে সে কোন সোশ্যাল পার্সপেক্টিভ থেকে কাজ করছে, কোন সোশ্যাল মানে কি বলবো স্ট্রাকচারের থেকে সে এসছে, এবং কোন সোসাইটাল অবস্থার মধ্যে সে কাজ করছে, এবং তার সাইকোলজি, এইগুলো যেটা হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ, যেটা খুব ইম্পর্টেন্ট। বাকিরা কিন্তু তোমার হচ্ছে সেই জায়গাটা ইম্পর্টেন্স না দিয়ে শুধু হিসেব করে গেছেন যে কিভাবে তোমার হচ্ছে বেশি তোমার হচ্ছে কি বলবো মানে পাওয়া যায় সে, তাহলে সেটার সঙ্গে একটা ইকোনমি যুক্ত রয়েছে। হুম। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি স্যার। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকেও, ভালো থেকো সবাই বলে আমি ওখানে থেমে যাচ্ছি এবং লিভ করছি। হ্যাঁ, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।